আমার এক বান্ধবীর ছেলে ছিল, তার ছেলেকে মাঝে মাঝে আমার বাড়িতে রেখে যেত। আমি একজন বিধবা ছিলাম এবং আমার অনেক না বলা অনুভূতি ছিল, যেগুলো বহু বছর ধরে মনের মধ্যে চাপা রয়ে গেছে। একদিন সেই ছেলেটিকে দেখার পর আমার মধ্যে কিছু অনুভূতি জাগতে শুরু করে। ছেলেটি দেখতে বেশ সুন্দর এবং সুদর্শন ছিল, যা আমাকে আকর্ষিত করেছিল। কিছুক্ষণ পর আমার মন খারাপ হতে শুরু করল। আমার ইচ্ছা আর আবেগগুলোকে সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। আমি ভুল করে একটা সিদ্ধান্ত নিলাম, আর একদিন ভাবলাম তার খাবারে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে দিই। তারপর আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। সেই খাবার খাওয়ার পর সে আমার কাছে এসে বলল, তার শরীরটা একটু অস্বস্তি লাগছে। তার এই কথা শুনে আমার মুখে এক ধরনের রহস্যময় হাসি ফুটল। আমি তাকে আমার ঘরে ঘুমাতে বললাম। তারপর আমি হঠাৎ করে ঘরের আলো নিভিয়ে দিলাম। তারপর তাকে আমি আমার বান্ধবীকে বললাম, আজ কুণালকে রাতটা আমার বাড়িতে থাকতে হবে, কারণ অফিসের কাজ কিছুটা বেড়ে গেছে। আমার বান্ধবী আমার উপর পুরোপুরি ভরসা করত, তাই সে একটুও সন্দেহ প্রকাশ করল না। কুণাল যখন রাতে আমার বাড়িতে এলো, তখন তার মেজাজ ছিল বেশ ভালো। আমি আগেই ঠিক করেছিলাম যে আজ কুণালের সাথে আরও কাছাকাছি আসার জন্য কিছু পরিকল্পনা করব, যাতে সে আমার থেকে দূরে যেতে না পারে। রাতের খাবার শেষ হওয়ার পর আমি আমার ঘরটি সুন্দর করে সাজিয়ে রাখলাম। আমার মনে ইচ্ছা ছিল যে আজ আমি আমার মনের কথাগুলো কুণালের কাছে প্রকাশ করব। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম প্রিয়া। আমি এখন 60 বছর বয়সী মহিলা। কিন্তু আজকের এই গল্পটি তখনকার, যখন আমি মাত্র 25 বছর বয়সী ছিলাম। আমি তখন দেখতে অনেক সুন্দর ছিলাম, আর নিজেকে আরও সুন্দর দেখাতে আমি বিভিন্ন ধরনের পোশাক পরতাম, যাতে করে ধনী ছেলেরা আমাকে পছন্দ করে। কারণ আমি ধনী বা বড় লোক ঘরের ছেলেদের ভীষণ ভালোবাসতাম। যদিও আমি ছিলাম গরিব ঘরের মেয়ে, আমি এক সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু আমার মন সবসময় বড় লোকদের জীবনধারার প্রতি আকৃষ্ট হতো। যখন আমি কলেজে যেতাম, তখনও আমি বড়লোক ঘরের ছেলেদের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতাম। তাদের স্টাইল, তাদের জীবনযাপন আমাকে মুগ্ধ করত। আমার সৌন্দর্য দিয়ে আমি অনেকের নজর কেড়েছিলাম। আমার মা আমাকে বারবার বোঝাতেন, যা কিছু ঈশ্বর আমাদের দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু আমার মনে অতিরিক্ত চাহিদা ছিল, যা পরে আমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমি যখন কলেজে পড়তাম, তখন পড়াশোনা শেষ হওয়ার পর মা-বাবা আমাকে বলতেন যে তারা আমার জন্য একজন পাত্র খুঁজছেন। আমার এতটুকু বিশ্বাস ছিল যে তারা হয়তো গ্রামের কোনো ছেলে খুঁজবেন, যার মাসিক আয় 15,000 টাকা হবে। কিন্তু আমার মনের গোপন ইচ্ছা ছিল, আমি এমন কাউকে বিয়ে করব যে ধনী, যাতে কখনো আমাকে দরিদ্রতার জীবন কাটাতে না হয়। প্রত্যেক মেয়ের মতো আমারও অনেক স্বপ্ন ছিল, যেগুলো পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হচ্ছিল না। তাই কলেজে যাওয়ার সময় আমি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতাম, যাতে ছেলেরা আমাকে আকর্ষণীয় ভাবে। আমার সৌন্দর্য এবং পোশাকের প্রতি বিশেষ যত্ন নিতাম, যাতে কেউ আমার পরিবারের অর্থনৈতিক দুর্বস্থা বুঝতে না পারে। এইভাবেই আমার জীবন চলছিল। তখনই আমার পরিচয় হয়েছিল আরিয়ানের সঙ্গে। আরিয়ান ও আমাদের কলেজের ছাত্র ছিল এবং সে খুব ধনী পরিবারের ছেলে ছিল। আরিয়ান এক সাধারণ দেখতে ছেলে হলেও তার পরিবার ছিল অত্যন্ত ধনী। যখন আমি জানতে পারলাম সে এত বড়লোক পরিবারের সন্তান, তখন থেকেই আমি মনস্থির করলাম তাকে আমার প্রতি এমনভাবে আকৃষ্ট করব যে সে নিজে থেকেই আমার কাছে আসবে। এই কারণেই যখনই আমি তার কাছাকাছি থাকতাম, কোনো না কোনো অজুহাতে তাকে স্পর্শ করার চেষ্টা করতাম এবং ইশারায় কথাও বলতাম। আমার সৌন্দর্যের কারণে অনেক ছেলেই আমাকে পছন্দ করত। আরিয়ানও আস্তে আস্তে আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। সময়ের সঙ্গে সঙ্গে আমিও তাকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। আরিয়ানও আমার প্রতি আকৃষ্ট হয়ে গেল। একদিন কলেজের মধ্যে সে সবার সামনে আমাকে প্রপোজ করল, যা দেখে আমি দারুণ খুশি হয়েছিলাম। আরিয়ান ধনী পরিবারের ছেলে হলেও তার স্বভাব ছিল অন্যদের থেকে একেবারে আলাদা। তার মধ্যে একটু ধনসম্পদের অহংকার ছিল না। এরপর থেকে আমি প্রায়ই বন্ধুবান্ধবদের নাম করে বাড়ি থেকে বের হতাম এবং আরিয়ানের সঙ্গে পুরো রাত ঘুরে বেড়াতাম। আমি ছোটবেলা থেকেই খুবই চতুর ছিলাম, তাই আমি চেয়েছিলাম আরিয়ান নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দিক। সেই উদ্দেশ্যেই একদিন আমি একটা পরিকল্পনা করলাম। একদিন আমি আরিয়ানকে ফোন করলাম এবং ফোন করে জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, আমার জীবন নিয়ে একটা বড় বিপদে পড়েছি। আমি আরিয়ানকে জানালাম যে মা-বাবা জোর করে আমার বিয়ে অন্য এক ছেলের সঙ্গে ঠিক করছেন।
এটা শোনার পর আরিয়ান পুরোপুরি আতঙ্কিত হয়ে গেল। সে বলল, প্রিয়া, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমার মনে ভেতরে ভেতরে আনন্দে ভরে গেল। যেটা আমি চেয়েছিলাম তা আস্তে আস্তে পূর্ণ হতে চলেছিল। তারপর আরিয়ান বলল, প্রিয়া, তুমি একটুও চিন্তা করো না। আজ রাতেই আমি আমার মা বাবাকে নিয়ে তোমার বাড়িতে আসব এবং আমাদের বিয়ের কথা বলবো। এই কথা বলেই আরিয়ান ফোন রেখে দিল। ফোন রেখে আমি আনন্দে নাচতে শুরু করলাম। রাত হয়ে আসছিল, আর আমি অধীর আগ্রহে আরিয়ানের অপেক্ষা করছিলাম। রাত ৮টা বেজে গেল, কিন্তু আরিয়ানের কোনো খোঁজ নেই। আমি বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই মা এসে জিজ্ঞাসা করলেন, কি হলো প্রিয়া? কেউ কি আসছে? আমি সঙ্গে সঙ্গে বললাম, না না মা, এমনি দেখছিলাম। এই কথা বলে আমি আমার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখি আমার ফোন বারবার বেজে চলেছে। আমি তাড়াতাড়ি ফোন তুললাম, আর উপাস থেকে শুনতে পেলাম আরিয়ান কাঁদছে। আরিয়ান বলল, প্রিয়া, আরিয়ান আমাকে জানালো তার মা বাবা আমাদের বিয়ে মানতে চাইছে না। তারা নাকি তাকে ধনী পরিবারের কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। আরিয়ান অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার মা বাবা একেবারেই রাজি হচ্ছিল না। এই কথা শোনার পর আমার মাথা ঘুরে যাচ্ছিল, ঘামে ভিজে গিয়েছিলাম। তখন আমি ভাবতে শুরু করলাম, এখন কি করা উচিত। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি আরিয়ানকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? আর আমার জন্য যে কোনো কিছু করতে পারবে? আরিয়ান বলল, হ্যাঁ প্রিয়া, অবশ্যই। তখন আমি বললাম, তাহলে আজ রাতেই আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাব এবং কোনো মন্দিরে গিয়ে বিয়ে করব। এই কথা শুনে আরিয়ান একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, এটা তো ঠিক হবে না। আমি তখন খুবই চালাকি করে বললাম, যখন আমরা একে অপরকে বিয়ে করে ফেলব, তখন আমাদের মা বাবাদের আমাদের মেনে নিতেই হবে। তারা যতই কঠোর হোক, সন্তানের সুখের সামনে তারা হার মেনেই যাবে। আমার কথা শুনে আরিয়ানও রাজি হয়ে গেল। সে বলল, তুমি ঠিকই বলছো প্রিয়া। মা বাবা সন্তানের খুশির সামনে শেষ পর্যন্ত নতি স্বীকার করে। এরপর আমরা ঠিক করলাম, রাতেই আমরা পালিয়ে যাব। আমি সেই রাতের জন্য খুবই অধীর হয়ে অপেক্ষা করছিলাম। আমি অপেক্ষা করতে লাগলাম, কখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে। রাত প্রায় 2টা বাজে। আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। আরিয়ানের সঙ্গে আমরা অন্য একটি শহরে চলে গেলাম এবং সেখানে গিয়ে বিয়ে করে একসঙ্গে থাকতে শুরু করলাম। আরিয়ানের অর্থের অভাব ছিল না, তাই আমাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। পুরো 1 মাস আমরা কেউই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, না আমি, না আরিয়ান। আরিয়ানের মা বাবা তাকে বারবার বলছিলেন, তুমি যার সঙ্গে বিয়ে করতে চাও, আমরা তাতে রাজি আছি, শুধু ফিরে এসো। আমি জানতাম আরিয়ান এর পরিবারের অনেক সম্পত্তি আছে, যা আমি হাতছাড়া করতে চাইনি। তাই আমি আরিয়ানকে বোঝাতে লাগলাম, আমাদের ফিরে গিয়ে নতুন জীবন শুরু করা উচিত। আমি আরিয়ানকে বললাম, তোমার মা বাবা যেহেতু আমাদের ফিরতে বলছে, আমাদের ফিরে যাওয়া উচিত। আমরা যখন বাড়ি ফিরছিলাম, তখন জানতে পারি যে আমার শ্বশুর কাজের জন্য বাইরে গিয়েছিলেন এবং ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমাদের দেখে আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আরিয়ান, তোমার চলে যাওয়ার পর আমাদের জীবনে এত বড় বিপর্যয় নেমে এসেছে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই মেয়ের জন্য এত পাগল হয়ে যাবে যে নিজের মা বাবাকেও ভুলে যাবে। আজ দেখো, তোমার বাবাও আর আমাদের মধ্যে নেই। এই কথা শুনে আরিয়ান ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ল। তারও মনে দুঃখ ও অনুশোচনা ভর করল। আমি তখন তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছিলাম। আমি বললাম, যদি তোমার মা বাবা আগে থেকেই আমাদের সম্পর্ক মেনে নিত, তাহলে হয়তো আমাদের এই কঠিন পদক্ষেপ নিতে হতো না। এতে তোমার কোনো দোষ নেই। এভাবে কিছুদিন কেটে গেল। আরিয়ান তার কাজে ব্যস্ত থাকত, আর আমি বাড়ির কাজকর্ম করতাম। আমার শাশুড়ির স্বাস্থ্যও দিন দিন খারাপ হচ্ছিল। একদিন আরিয়ান তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় আরিয়ান ও তার মা দুজনেই প্রাণ হারান। ঠিক সেই সময়ই খবরটা পেলাম, যখন আমি ভেতর থেকে একদম ভেঙে পড়লাম। আমার সাজানো গোছানো জীবন যেন মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আমার মনের মধ্যে যে ইচ্ছাশক্তি ছিল, তা এখনও টিকে ছিল, কারণ আমি তখনও যুবতী ছিলাম এবং আমার সৌন্দর্যেও কোনো অভাব ছিল না। এর বেশ কিছু দিন পরের ঘটনা। আমি একা একাই জীবন কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একদিন জানতে পারলাম, আমার পেছনের গলিতে আমার পুরনো এক বন্ধু তার ছেলের সঙ্গে থাকে। তার স্বামীও হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, আর সে একাই তার সংসার সামলাচ্ছিল। আমাদের দেখা হওয়ার পর আমরা একে অপরের সঙ্গে নিজেদের জীবন নিয়ে কথা বললাম এবং ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হল। আমার বান্ধবী খুব মন খারাপ করে নিজের কষ্টের কথা বলছিল এবং কাঁদছিল।
কিন্তু সে আমাকে বলতে লাগলো, তোমার কাছে এখনো কিছু টাকা আছে, অথচ আমার কাছে এক পয়সাও নেই। আমাকে তো অন্যের বাড়িতে গিয়ে বাসন মাজার কাজ করতে হয়। আমার একটা যুবক ছেলে আছে, যাকে আমি অনেক কষ্টে পড়াশোনা করিয়েছি। আমি চাই তার পরের পড়াশোনাও সম্পূর্ণ করতে পারি। আমি তখন আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, তোমার ছেলে কোথায়? তখনই সে ঘরের মধ্যে থেকে ছেলেকে ডাকল, কুনাল, বাইরে এসে একবার তোমার আন্টির সাথে দেখা করো। ও আমার শৈশবের বন্ধু। কুনাল যখন বাইরে এলো, তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সে দেখতে ছিল খুবই আকর্ষণীয়, আর আমি তার রূপে পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাকে দেখে আমার মনে নানা আবেগ জেগে উঠছিল। কুনাল যখন আমার পাশে এসে বসল, তখন আমার মনের ভেতর কিছুটা অস্থিরতা শুরু হলো। আমি তার দিকে গভীরভাবে তাকিয়েছিলাম। ঠিক তখনই আমার বান্ধবী বলল, কুনাল এখনই দ্বাদশ শ্রেণী শেষ করেছে। যদি তার একটা ছোটখাটো কাজ পেয়ে যায়, তবে সে সহজেই তার পরের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এটা আমার জন্য খুবই ভালো হবে। আমি তখন মনে মনে ভাবলাম, আমি তো সবসময় থেকে একটু চালাক ছিলাম, তাই একটা নতুন পরিকল্পনা করলাম। আমি আমার বান্ধবীকে বললাম, তুমি একদম চিন্তা করো না, আমি আমার স্বামীকে হারানোর পর তার ব্যবসা একাই সামলাতে শুরু করি, আর আমার সাহায্যের জন্য একজন সহকারীর প্রয়োজন ছিল। আমি আমার বান্ধবীকে বললাম, যদি তোমার ছেলে আমার কাজে কিছু সহায়তা করতে পারে, তবে আমি তাকে মাসে 20,000 করে টাকা দেব। এতে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমার উপর ভরসা রাখতে পারো। আমার কথা শুনে আমার বান্ধবী অনেক খুশি হল। সে ভাবতেই পারেনি আমি তার জন্য এত কিছু করব। আমার কথা শুনে সে কান্না করতে লাগল। আমার বান্ধবী বলল, তোমার এই উপকার আমি জীবনেও ভুলব না। কয়েকদিন পর আমি কুনালের জন্য অপেক্ষা করছিলাম, আর যখন কুনাল এসে বলল, আমাকে কি আজ থেকে অফিসে যেতে হবে, আমি তাকে বললাম, না না, তুমি বাড়িতে থেকেই আমার সঙ্গে কাজ করবে। এরপর আমি নানা অজুহাতে কুনাল এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম। যখনই কুনাল আসত, আমি সুন্দর একটি পোশাক পরে তাকে স্বাগত জানাতাম, যেন তাকে আকৃষ্ট করতে পারি। আমি জানতাম যে আমি এখনও বেশ আকর্ষণীয়, এবং আমার টাকারও কোনো অভাব নেই। তাই আমি ভেবেছিলাম যে কুনালকে আমার দিকে টেনে নিয়ে আসব, এবং তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করব, যাতে অন্য কেউ কিছু বুঝতে না পারে। কুনাল খুবই সুদর্শন ছিল, এবং তাকে দেখে যে কোনো মেয়েই মুগ্ধ হয়ে যেতে পারে। যখন আমি তাকে অফিসের কাজের ব্যাপারে কিছু শিখাতাম, তখন আমি তার হাত ধরে রাখতাম। আর সেই মুহূর্তে আমার ভেতরে এক ধরনের অনুভূতি কাজ করত। একদিন আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, তখন কুনাল আমার পেছনে এসে দাঁড়ায়, আর আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে দাঁড়ালাম। কুনাল আমার অনুভূতিগুলো বুঝতে পারছিল এবং মৃদু হাসি দিয়ে বলল, আপনি যদি চান, আমি রান্নাঘরে এসে আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আমি তাড়াতাড়ি তাকে না বললাম এবং বলতাম, তুমি অন্য কাজে আমাকে সাহায্য করো। যখন সে জিজ্ঞেস করত যে সেই অন্য কাজ কি, আমি হাসি মুখে বলতাম, সেটা আমি শীঘ্রই তোমাকে জানাবো। কুনালের প্রতি আমার আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছিল, এবং ওকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না। ওর কাছাকাছি আসার জন্য আমি নানারকম উপায় খুঁজতে লাগলাম। কখনো ইচ্ছে করে কাজ করার সময় কিছু ফেলে দিতাম, আবার কখনো সাধারণ পোশাকে চলাফেরা করতাম। কিন্তু এ ধরনের ছোট ছোট চেষ্টাগুলোতে আমি আর সন্তুষ্ট হতে পারছিলাম না। এখন আমি চেয়েছিলাম যে কোনোভাবে কুনালের মনটা পুরোপুরি জয় করতে। কুনাল অফিসের কাজের জন্য প্রায় আমার বাসায় থাকত। আমি তার অনেক দেখভাল করতাম। তার মা মানে আমার বান্ধবী আমাকে অনেক বিশ্বাস করত। কিন্তু সে জানত না যে আমি তার ছেলেকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাইতাম কুনাল আমার হোক, কিন্তু আমি কখনো সেটা প্রকাশ করতে পারিনি। আমার স্বামী মারা যাওয়ার অনেক বছর কেটে গেছে, আমি এখনো একাই জীবন কাটাচ্ছি। প্রতিবার যখন আমি কুনালকে দেখতাম, আমার মন অস্থির হয়ে উঠত, আর আমি সঠিক ভুলের পার্থক্য ভুলে যাচ্ছিলাম। কুনালের প্রতি আমার এমন মায়া তৈরি হয়েছিল যে আমি আর কিছু বুঝতে পারছিলাম না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার বান্ধবীকে বললাম, আজ কুনালকে রাতটা আমার বাড়িতে থাকতে হবে, কারণ অফিসের কাজ কিছুটা বেড়ে গেছে। আমার বান্ধবী আমার উপর পুরোপুরি ভরসা করত, তাই সে একটুও সন্দেহ প্রকাশ করল না। কুনাল যখন রাতে আমার বাড়িতে এলো, তখন তার মেজাজ ছিল বেশ ভালো। আমি আগেই ঠিক করেছিলাম যে আজ কুনালের সাথে আরও কাছাকাছি আসার জন্য কিছু পরিকল্পনা করব, যাতে সে আমার থেকে দূরে যেতে না পারে। রাতের খাবার শেষ হওয়ার পর আমি আমার ঘরটি সুন্দর করে সাজিয়ে রাখলাম। আমার মনে ইচ্ছা ছিল যে আজ আমি আমার মনের কথাগুলো প্রকাশ করব এবং নিজের অনুভূতিগুলোর প্রশান্তি পাব। আজ আমি ঠিক করেছিলাম যে যেসব স্বপ্ন আমার মনের গভীরে রয়ে গিয়েছিল, সেগুলো পূরণ করার চেষ্টা করব।
আমার অনুভূতিগুলো ধীরে ধীরে বাড়তে লাগল। আমি একটি ছোট পোশাক পরেছিলাম যেটাতে আমাকে বেশ আকর্ষণীয় লাগছিল। রাতের খাবারের পর আমি কুনালের জন্য চা নিয়ে এলাম এবং সেই চায়ে আমি আগেই কিছুটা ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলাম যাতে কুনাল চা পান করার পর দ্রুত ঘুমিয়ে পড়ে। আমি পুরোপুরি কুনালের প্রতি মোহিত হয়ে গিয়েছিলাম এবং তার প্রতি আমার আকর্ষণ আমাকে অন্য কিছু ভাবতে দিচ্ছিল না। যখন আমি কুনালকে চা দিলাম তখন সে বলল যে সে একটু তৃষ্ণার্ত অনুভব করছে, তাই আমি রান্নাঘরে গিয়ে পানি আনতে গেলাম। ফিরে এসে কুনাল বলল যে সে চা খেয়ে নিয়েছে। তার কথা শুনে আমার মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল, কারণ আমি জানতাম চা খাওয়ার পর তার দ্রুত ঘুমিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ পর কুনাল বলল তার খুব ঘুম পাচ্ছে, আর তখন আমি তার হাত ধরে তাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমার মন ভেতরে ভেতরে অপেক্ষা করতে লাগল। আজ আমার স্বপ্নগুলো পূর্ণ হওয়ার জন্য সে প্রায় ঘুমিয়ে পড়েছিল। যখন ঘরের আলো বন্ধ করলাম, আলো বন্ধ করার সাথে সাথে আমি কুনালের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। ঠিক তখনই কুনাল হঠাৎ আমাকে পিছনে ঠেলে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। কুনাল বলল, আপনি কি করছেন? আমি বললাম, তোমার ঘুম আসেনি? কুনাল তখন বলল, আপনি যা ভাবছিলেন সেটা কখনোই হবে না। আমি জানতাম আপনি কিছু ভুল করতে চাইছেন। আমি যখন থেকে আপনার সঙ্গে কাজ করছি তখন থেকেই আমি আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। আপনি প্রায়ই অজুহাত দিয়ে আমার কাছে আসতেন। আমি ভাবতাম এটা হয়তো আমার কল্পনা, কিন্তু আমি এতটা ছোট নই যে বুঝতে পারবো না কে আমার সঙ্গে কি করতে চাইছে। কুনাল আরও বলল, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি আমার মায়ের মতন এবং আমার মায়ের বন্ধু। আপনি কিভাবে আপনার বান্ধবীর ছেলের সঙ্গে এমন ব্যবহার করতে পারেন? কুনালের কথা শুনে আমি বললাম, আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম, এ কারণেই তোমার সঙ্গে এমন করেছি। কিন্তু আমার এর বাইরে অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তুমি চাইলে আমি তোমাকে মাসে 50,000 করে টাকা দিতে পারি। শুধু পুরোপুরি আমার হও। আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম, পুরোপুরি পাগলের মতো আচরণ করছিলাম। ঠিক তখনই আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই কুনাল হঠাৎ এসে আমাকে একটি শক্ত চড় মারল। আমি অবাক হয়ে গেলাম, আর কুনাল বলল, আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমি আপনার ছেলের সমান। আপনি কিভাবে এমন কিছু করতে পারেন? তারপর কুনাল বলল, আমি আগেই এই ঘরে ক্যামেরা বসিয়ে রেখেছি, যাতে এখানে যা কিছু ঘটবে সব ভিডিওতে রেকর্ড হয়। আপনি যদি আমার বা আমার মায়ের বিরুদ্ধে কিছু করতে যান, তবে এই ভিডিওটি আমি পুরো পাড়ার লোকজনকে দেখিয়ে দেব। কুনাল যখন এসব কথা বলল তখনই আমার মাথায় যেন বাজ পড়ল। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম আর হাত জোট করে বলতে লাগলাম, প্লিজ, এসব ব্যাপারে পাড়ার লোকজন জানলে আমি এখানে আর থাকতে পারবো না। আমার সম্মান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আজ আমার চতুরতা আমাকেই ফাঁসিয়ে দিল। আমি কুনালের কাছে বারবার অনুরোধ করতে লাগলাম, তুমি দয়া করে ভিডিওটি মুছে ফেলো। আমি আর কখনো তোমার সঙ্গে কিছু ভুল করার কথা চিন্তা করব না। অনেকক্ষণ তর্কবিতর্কের পর কুনাল অবশেষে ভিডিওটি মুছে দিল এবং বলল, মনে রেখো, তোমার আর আমার মায়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার নিজের জগতে খুশি থাকো। আমাদের বাড়িতে আর কখনো আসার চেষ্টা করো না। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আমার মাকে এসব কিছুই বলবো না। এই কথা বলেই কুনাল রাগ করে চলে গেল। আমি চুপচাপ বসে কাঁদতে থাকলাম। আমার ভুলের জন্য এখন আমি খুব অনুশোচনা করছিলাম। আজ প্রথমবার আমার চালাকি আমাকেই বিপদে ফেলল। আমি সারা জীবন শুধু চতুরতা করে এসেছি, কিন্তু আজ প্রথমবার কেউ আমার সঙ্গে চালাকি করে চলে গেল। সত্যি বলে না, চতুরতা সব সময় কাজে আসে না, একদিন তার মূল্য দিতে হয়। আর আজ সেটাই আমার জীবনে ঘটল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।